মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সাত্তার শেয়াল, পিতা মোহাম্মদ শাকিম আলী শেয়াল, মৃত্যু। গ্রাম পোস্ট কোয়ারপুর, জেলা শরীয়তপুর সদর। আমি 1966 সালে দেশ থেকে খুলনায় চলে যাই। খুলনা যাওয়ার পরে ওইখানে লেখাপড়া করার জন্য স্কুলে ভর্তি হয়েছিলাম, কিন্তু অভাবের কষাঘাতে লেখাপড়া করতে পারি নাই। তবে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে ওখানকার যে ছাত্র নেতারা ছিল, ছাত্রলীগে, তাদের সাথে আন্দোলনে একত্রিত হই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা, ওইখানে মুসলিম লীগের এলাকা, ওইটা খুলনার মুসলিম লীগের এলাকা, ওইটা এখানে খানে সবুরের এলাকায় বিহারি এবং পাকিস্তানের ওইখানে মুসলিমের খুব একটা প্রভাব ছিল। যখন নির্বাচন আসলো, নির্বাচন আসার পরে সমস্ত ওইখানে আবার বরিশাল এবং ফরিদপুরের লোক খুব বেশি। তারা চিন্তা করলো যে আমরা তো চাকরি করার এখানে আসছি, এখানে বঙ্গবন্ধুর করতে হবে আমাদের। তাই সবাই একত্রিত হইয়া নির্বাচনে অংশগ্রহণ করলো এবং একসাথে তারাই করে এবং 70 সালের নির্বাচনে বঙ্গবন্ধু অভাবনীয়, মানে তার যে বিজয়, এটা চিন্তাই করা যায় না। মুসলিম লীগের খানে সবুরের 3টা সিট ছিল, 3টা সিটে সে পরাজিত হইল। তারপরে তো বঙ্গবন্ধু জনপ্রিয়তা, 7 মাসের ভাষণ শুনে আমরা এই বুঝি বঙ্গবন্ধুরে ডাকে, এই বুঝি বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দেয়, এই বুঝি বঙ্গবন্ধুরই করবে, কিন্তু কিছুই তারা করে না, শুধু তাল বাহানা করতে থাকে। আর বঙ্গবন্ধু যে একটা কথা বলছেন যে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমরা এই কথা উদ্বুদ্ধ হইয়া হাজার হাজার লাখ লাখ শ্রমিক মিছিল, স্লোগান, সমস্ত মিল কারখানা বন্ধ হয়ে যায়। আর বঙ্গবন্ধু যখন যেটা বলে এটা শোনে। তা আমরা তো আর তখন অত বয়স না, তারপর আমরা বুঝছি ব্যাপারটা যে এরকম একটা কিছু হইতেছে। তা আমরা ওই বাঙালিদের সাথে, ওখানে বিহারিদের খুব প্রভাব, বিহারিরা খুবই মানে আমাদের উপর অত্যাচার, জুলুম এসব করে। তা আমরা চিন্তা করলাম যে আসলে তো এখানে থাকতে হইলে একটা সমস্যা, কী করা যায়। শেষে আমরা সবাই একখানে বসে বললাম যে ঠিক আছে, যদি ওরা বেশি করে তাহলে আমরা ওদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। তো বিহারিরা আমাদের উপর এরকম আক্রমণ করার জন্য তারা চিন্তা ভাবনা করতে করলো। আর সম্ভবত আমার তারিখটা 26-এ তো ঢাকায় যুদ্ধ শুরু হয়ে গেছে। 2 দিন পরে মেবি শুক্রবার হবে, শুক্র শনি রবিবারে হয়তো সম্ভবত খুলনায় এরকম ইপিআর, তখন ছিল ইপিআররা এরকম আক্রমণ করলো তাদের সাথে। আর আমাদের এরকম বিহারিরা খুব, বাঙালি ছিল এখানে যারা, তাদের খুব আক্রমণ, তাদেরকে ঘেরাও করে মায়ের ধর, কত ফ্যামিলির এরকম তার উপর জুলুম অত্যাচার করছে তারা। তা আমার আব্বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করছে, তখন ছিল ইউপি অফ দা, মানে ইস্ট পাকিস্তান অফ দা ওয়াটার বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একসাথে ধরতে ইউপি অফ দা ছিল, ওখানে চাকরি করতো। সেই সুবাদে আমরা খালিশপুরে ছিলাম। কিন্তু এমনভাবে যুদ্ধ লাগার পরে অত্যাচার শুরু হয়ে গেল বিহারিদের, যা আমরা আর খুলনায় আর থাকতে পারতেছি না। কী করি এখন? আমার আব্বা মাত্র 90 টাকা বেতন একটা চাকরি করে অবদার ভিতরে। শেষে আব্বাকে সাথে করে নিয়ে আমার মা, আমার ছোট ভাই, আমার এক বোন আর এক ভাই, একে নিয়ে আমরা এরকম দেশে আসার পরিকল্পনা করলো। সম্ভবত এপ্রিল মাসে আমরা বাড়িতে চলে আসলাম। চলে এসে আব্বাও নিয়ে আসলো আমাদের। কিন্তু দেশে এসে কী করবো, কিছু করতে পারি না। দেশে এরকম বিশৃঙ্খলা, এই বোধহয় মিলিটারি আসে, এই বোধহয় এরা আসে। তা আমি এটা বোধহয় মে মাসে শুনলাম যে এরকম এরা মুসলিম লীগের লোক, জামাত ইসলাম, নিজাম ইসলাম, এরা আবার পাকিস্তান রক্ষা নামে একটা কমিটি করছে, করে পাকিস্তানে কীভাবে রক্ষা করা যায় এরা এই চিন্তা ভাবনা করতেছে। পালং থানা, এটা
পালং থানার ভিতরে তারা এরকম মিটিং করতেছে, মানে নাম দিচ্ছে কি শান্তি কমিটি। শান্তি কমিটির নামে তারা এরকম মিটিং করতেছে। মুক্তিযোদ্ধারা এখানে যায় আক্রমণ করছে। আমরা দুর্ভাগ্য আমরা যাইতে পারিনি। আমরা শুনছি আমার বড় ভাইরা এই যুদ্ধের ভিতরে তারা এখন অংশগ্রহণ করছে। হ্যাঁ, ফজল স্যার, তারপরে এই শওকত মাদবর, রজব আলী, এরা এখানে আক্রমণ করছে, করে ওই রাজাকার পুলিশের তছতছ করে ফেলাইছে। তার ভিতরে আমাদের বাড়ির পাশে একজন জামাত ইসলামের লোক মারা গেল, নাম হলো নুরুল ইসলাম, উনি এরকম নিহত হয়েছে। আরও কয়েকজন, আর আমাদের মুক্তিযোদ্ধা আবু তাহের ভাই, এটা বোধহয় পরের যুদ্ধে, উনি এটা পরের যুদ্ধে, প্রথম যুদ্ধে এরা এদেরকে করছে আর কি, আক্রমণ করছে, করে এই শান্তিবাহিনী কমিটিকে হত্যা করছে। দেশ আসার পরে এই পাকিস্তানিরা এদিকে আসবে খবর পাই, আবার রাজাকাররা এরকম করে প্রচুর করতেছে, অত্যাচার, জুলুম, মানুষের ঘরের ভিতরে আগুন। হ্যাঁ, শান্তি কমিটি হয়েছে, আমরা কী করা যায় এখন? আস্তে আস্তে যেরকম আমরা সংগঠিত লাগলাম। বর্তমান আপনার আমাদের সিদ্দিকুর রহমান মোল্লা, আমাদের সিনিয়র বড় ভাই, সে শরবত আলী খান, কাদের খান, হাবিবুর রহমান মাদবর, আব্দুল আলী মাদবর, আব্দুল মজিদ মাদবর, আব্দুল আলী মাদবর, আবুল হোসেন শিকদার, আব্দুল আজিজ শিকদার, আনিসুদ্দিন মাদবর, ইউনুস আলাদার, আমরা এরা আব্দুর রহমান মোল্লা, আমরা মানে সংগঠিত লাগলাম। আর তখনকার ছিল হইলো আপনার ওই মানে ভারতে যে যাবো ট্রেনিংয়ের জন্য যাবো, এটা নেতৃত্ব দিত আপনার, পাঠাইতো লোক তালিকা করে পাঠাইতো নাজিমউদ্দিন খলিফা, নাজিমউদ্দিন খান, নাজিমউদ্দিন খলিফা। তার ওনার ঘরে বসেই ওই আলী আকবর ফকির, তারপরে যে কী নামটা ভুলে গেলাম ওনার, ওই ওহাব দালাল, এরা হইলো কে কে যাবে ভারতে, কারে কারে পাঠানো যায়, ইন্টারভিউ জিজ্ঞেস করলো। আমাকে জিজ্ঞেস করলো, বেটা তুই তো ছোটো মানুষ, আমি আর হাবিবুর রহমান আমরা ছোটো, বিশ্ব হাবিব, আমরা এই ছোটো দলের ভিতরে ছিলাম, আমাদের এরকম তালিকা করলো, করে আমাদের ডাকলো, আমরা 30-32 জন একসাথে। তো প্রথম পর্যায়ে আমরা ভারতে যাওয়ার জন্য গেলাম। যাওয়ার পরে খুব সম্ভবত আবিদিন রেজার বাড়ির ওখানে গেছি, পরে তারা বললো যে এখন বর্ডার ক্লিয়ার নেই, যাওয়া যাবে না, ফেরত আসলাম। আমরা উদ্গ্রীব, কখন যাব, কখন অস্ত্র নেব, কখন যুদ্ধ করব। কিন্তু মঞ্চ কালে আনসান করতেছে। পরের বারে আবার তারিখ হইলো, হওয়ার পরে আমরা এখান থেকে পাড়ি দিলাম, গেলাম। আমি সব জায়গার নাম বলতে, মোহনপুর একটা জায়গার নাম আছে, আমরা ওইখানে গেলাম। ওইখান থেকে বাবুর হাট, ওইখান থেকে যে এক দালালের কাছে দিলাম, দালাল সে প্রত্যেক মাথা পড়ছি 3 টাকা করে নেবে। যখন ভারতে যাব তো মুরব্বীরা বললো তোমার 40টা টাকা লাগবে। তা আমার এমন অবস্থা, আব্বাই বেতন পায় 90 টাকা, পাঠায় 50 টাকা, আমি 90 টাকা 40 টাকা কোথায় পাবো? টাকা পয়সা আমি সংগ্রহ করতে পারতেছি না যাওয়ার জন্য। যাই কষ্ট করিয়া আমার বন্ধু ছিল শরবত খা, সে আমার চাচার কাছ থেকে বুঝাই ঠুজাই 40 টাকা, যা বর্তমানে আমার সেই চাচার ছোটো ছেলে এডিশনাল এসপি মেহেরপুরে আছে, ওর বাবার কাছ থেকে 40টা টাকা নিলাম। 40 টাকা সাথে করে নিয়ে ভারতে রওনা দিলাম। যাই এক গ্রামে থাকলাম একদিন, থাকার পরে বললো যে এটা তো ক্লিয়ার হয় নাই রাস্তা, আপনাদের আরেকদিন থাকতে হবে। 2 দিন থাকার পরে ওইখান থেকে সিএনবি রোডে আমরা গেলাম, বললো যে একটা ফায়ার হবে, রাজাকাররা টাকা নিয়ে ওই পার করে, রাস্তা পার করে। তো এরকম ওইখানে গেছি, বার ফায়ার করছে, আর আবার দৌড় দিয়েছি আমরা সবাই। তখন তো এরকম প্যান্ট শার্ট এরকম ছিল না, লুঙ্গি পরা ছিল, গামছা ছিল মাথায় বেঁধে, আবার মাথায় বড় বড় চুল আছে। আমি ওয়াদা করছিলাম যে স্বাধীন না হলে মাথার চুল আর কাটবো না, এই বড় বড় চুল ছিল আমার মাথায়। তো সিদ্দিকুর রহমানুল্লাহ ভাই আমাদের যে গ্রুপ কমান্ডার, উনি আর আমাদের গ্রুপের ভিতরে সবচাইতে ছোটো ছিল হাবিবুর রহমান, বিশ্ব হাবিব মাদবর, আর আমরা এরকম ছোটো। হাবিব আগে চলে গেছে,
আমি আর ওই সিদ্দিক ভাই পিছনে পড়ে গেছি। এই তাড়াতাড়ি দৌড়ে রাস্তা পার হচ্ছে, এর দিয়ে আপনাদের দেখি এক বাস আসছে, বাসের ভিতরে আপনার রাইফেল তাক করে রয়েছে রাজাকাররা আমাদের দিকে। আমি তো ভয় পেয়ে গেছি। তো রিক্সাওয়ালা দেখে দেখা মুখ টুস হয়ে গেছে। চাষা এখন ওই কুমিল্লার ভাষা বলে কুস্তা কইতো না, চাষা কুস্তা কইতো না, ভয় পাই না, কুস্তা কইতো না। ঠিক আমি বলেছি তাড়াতাড়ি সিদ্দিক ভাই একটা টান্দা রিক্সায় উঠে আমরা গ্রামের ভিতরে যাই। ওখান দিয়ে পার হতে আর ঝিরি 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 বৃষ্টি পড়তেছে। যাওয়ার সময় দেখি একটা মহিলা, উনি ওই আমাদের এই একটা করে কলা পাতা প্রত্যেকের হাতে, কিছুই হবে না জানি, তারপর তারা যে আন্তরিকতাটা, তার ভালোবাসাটা, প্রত্যেকের হাতে একটা করে কলা পাতা ধরাই দিতেছে। আর আমরা কলা পাতার ওইটা নিয়ে ওই ব্যাগটা নিয়ে ঢাইকে এরকম যাইতেছি। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, গেলাম এক হাটে। সেখানে যাই ওই দেশের বাড়িতে বড় বড় রুটি আর গুড় পাওয়া যায়, মিঠাই পাওয়া যায়, মিঠাই বা গুড় পাওয়া যায়। সেগুলো একজনটা দিয়া আনাইলে আমরা খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে ওখানে মুক্তিযোদ্ধা বাইরে তারা বললো যে আপনারা এখানে থাকেন, এখানে বিপজ্জনক, আপনারা এখান থেকে এখনই চলে যান, এটা আক্রমণ হইতে পারে। জায়গাটার নাম বলতে পারতেছি না আমার, কিন্তু আমাদের এটুকু মনে আছে, এটুকু বললো যে এখানে আক্রমণ হবে, খান সেনারা এখানে এখন আক্রমণ করতে পারে। তা আমরা তাড়াহুড়া করে এরকম আমাদের নৌকা নিয়ে আমরা আপনার আস্তে 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 যেতে এক জায়গায় গেলাম। ওই যে দালাল ছিল, যে আমাদের চিঠি গাইডার বলে, গাইড করে এক জায়গায় নিয়ে গেল, সেখানে রাত্রে রাখার পরে সেখানে থাকলাম। খাওয়া নাই, দাওয়া নাই, কোথায় খাই, কোথায় কী করি চিনি না, জানি না, যা রাস্তাঘাট অবননীয় কষ্ট। টাকা পয়সা আছে কিছু, কিন্তু থাকলে খাবো কোথায়, কোথায় যাব, কী করবো। তারপর এক বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে সেই বাড়িতে কোনো পুরুষ ছেলে কেউই নাই, সব চলে গেছে ভারতে। তো ওই বাড়িতে নিয়ে উঠে সারা রাত্রি রইলাম। পরের দিন দুপুরে খাওয়া দাওয়া, তারা খাবার ব্যবস্থা করছে। সেই দৃশ্যটা আমার এখনও মনে আছে। চিংড়ি মাছ, ডাইল আর আপনার ওই মুষ্টি কুমড়া পাকাইছে, ভাত দিতেছে সবারে। দিতে দিতে যখন আমার কাছে হাসছে, ভাত শেষ হয়ে গেছে, ভাত আর নাই, দুদিনকের প্রায় অনাহার। এখন বলবে কাকা একটু দেরি করতে হবে, কানা পাক হইতেছে। ছোট মানুষ সবাই, আমি বসে থাকলাম। পরে খানা আসছে, খাওয়া দাওয়া করে রাত্রে ওখানে থাকার পরে বললো যে গাইড, যে দালাল, সে বললো যে কাকা রাস্তা তো ক্লিয়ার হলে আপনি যাইতে পারবেন না, সিগন্যাল আছে আমাদের। এরপরে গোমতী নদী, মানে গোমতী নদী আমরা পার হবো, বলো যে গোমতী নদীতে রাত্রে কার্ফু দেওয়া থাকে, আপনাদের যাইতে হইলে আমরা সিগন্যাল দিব, সিগন্যাল দিলে আপনার ওই নদী পার হইতে পারবেন, নাহলে যেতে পারবেন না। রাত্রে রয়েছি, রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। এর মধ্যে বাড়ি থেকে দালাল এসে বললো কাকা লাইন ক্লিয়ার আছে, চলেন। তা আমরা ওইখান থেকে ওনার কথা মতো গেছি, যাইয়া নদীর পাড় দিয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটতে, রাস্তার মধ্যে কারফিউ দেওয়া, ওটা সিএন বিরুট বলে, এটাকে সিএন বিরুট কারফিউ দেওয়া। আমরা হাঁটতেছি, আমাদের বড় ভাই সিদ্দিক ভাই, হাবিব, রহমুল্লাহ, এরা সব হাঁটতে এটা যাইতেছি। হঠাৎ পিছন থেকে কে যেন বলছে, কলে মিলিটারি আসে। বোঝেন তো রাত্রির অন্ধকার, এই যে দৌড়ে এখন যাইতে যাইতে গেছি, নদীর পাড়ে গেছি। পরে যাইতে নৌকায় যে আমাদের যে পার করতো, গাইডার বলে তাকে, সে আগেই নৌকা ঠিক করে রাখছিল। সে বললো যে কাকা আস্তে আস্তে আপনার ওঠেন, নৌকা তো স্রোত, খুব স্রোত, গোমতী নদী এটাকে বলে। দেখলাম প্রচুর স্রোত নদী, বলছে এটা কারফিউ দেওয়া, তা আপনারা তো এইভাবে তাড়াহুড়ো করেন না, সবাই যেতে পারবেন, আস্তে আস্তে ওঠেন, নৌকা জানি না ডোবে। ওটা পার হইলাম। পরে যাওয়ার পরে গ্রামের ভিতর দিয়ে নিয়ে, তারপরে আবার ওইখান থেকে আবার নৌকা, 3 তক্ত নৌকা। আর ওই আমরা ওই গল্প করি, ওই স্থানীয় পাইয়েরা, তারা পাইয়েরা যখন আসে দেই একটা চালি, ওই লোকজন বলে আর কি, ওরকম কথা বলে আর পার করতে 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 নিয়ে গেছে। তার রাত্রি তো সারা রাত্রি নৌকার ভিতরে। শেষে আমাদের একটা না 2টা নৌকা যেন আপনার ওই কারণ ক্রস ফায়ারে বোধহয় পড়ে গেছে। পরে আমরা শুনলাম ওই নৌকা 2টা ক্রস ফায়ারে পড়ছে, আমরা পড়ি নেই, মানে যুদ্ধ হয়ে যায়। আর্মিরা মনে করছে মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধারা মনে করছে রাজাকার বা আর্মি করে ক্রস ফায়ারে পড়ে গেছে। ওখানে কিছু লোক মারাও গেছে। আমরা আল্লাহর হায়াতের সকালবেলা যায় কোনাবান বর্ডারে ওখানে গেছি। যাওয়ার পর ওইখান থেকে শেষে ওখানে যাই দেখি যে আপনার ওই মুড়ি, তারপরে খাবার দাবার ওখানে আসে। তাই মনে করলাম যে আইসে গেছো ভারতে যাইনি, যাই দিদি মুড়ি
যখন আমরা বর্ডার থেকে যাবো তখন 8 আনা করে স্যার বলে, তখন 8 আনা 10 আনা মুড়ির স্যার। তেমন আমরা ভিতরে যাইনি, ওখানে তো মুড়ি কিনলাম না। বর্ডারে গেছি, বর্ডারে যাওয়ার পর এখানে চেক করলো, আমাদের কোনো চেক নাই। আমরা যেগুলো জয় বাংলার লোক পেয়েছি, সবাই বর্ডারে গেছি। কোনাবন বর্ডারে যাওয়ার পরে শেষে ওইখান থেকে আমাদের ওপারে যাওয়ার পরে কোনো পয়সা করি লাগে না, হাত উঠাইলে জয় বাংলার লোক করলে আমার নিয়ে আসে, নিয়ে গেলো কংগ্রেস ভবন। কংগ্রেস ভবন আমাদের সবারে নিয়ে গেছে, দোতলা আছে ঘরটা, সেখানে যাই আমরা উঠলাম। ওটা পরে যাই, সেখানে দেখি আমার এখনও মনে আছে যে এই যে মহাত্মা গান্ধীর ছবি, কায়দা আজম মোহাম্মদ আলী জিনার ছবি, মার্শাল টিটুর ছবি, সারা ঘরের ভিতরে চারিদিকদের ছবি টানানো। গেলাম পরে বলে এটা কংগ্রেস ভবন, এখানে সব রাখছে। তো ওখানে আমাকে একটা খাতে দিল, সার পোকায়। তারপর এক জায়গায় খাইতে নিয়ে গেল, 1 চামচ ভাত আর আপনার ওই দেয়, ওই যে চাল কুমড়ার তরকারি, চিংড়ি মাছের কাছে দিল। পেট বেরো খাইতে পারলো না, খাওয়ার খুব সমস্যা। খাওয়া দাওয়ার পরের দিন আমাদের ওইখান থেকে বলো যে আপনারা ইউথ ক্যাম্পে যেয়ে থাকেন। ওইখান থেকে আমাদের নিয়ে গেল হাঁপানিয়া। হাঁপানিয়ায় থাকলাম। হাঁপানিয়ায় থাকার পরে ওখানে ঘর, ওই ঘরটা কি সোনের ঘর কিনা কেউ যে আমাদের বন করে, সোনের ঘর। ঘরের 2 দিকে মানে মাথা, উত্তর দিকে মাথা, আবার দক্ষিণ দিকে মাথা, মাঝখানে আমাদের পা থাকতো। আর মাথার উপর চাটাই বিছিয়ে দিয়েছে, দিয়ে ওর উপরে আপনার বালিশ ওগুলো মাটির ইটা বানিয়ে দিয়েছে, ওর উপরে আমরা থাকতাম। আর ওখানে যাওয়ার পরে আমাদের নাম এন্ট্রি করলো, করিয়া ওই পিটি প্যারেড করায় আমাদের দেয়া সকালবেলা। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে একজন, উনি সকালবেলা আমাদের ওই আপনার দৌড়ঝাঁপ, ব্যায়াম এগুলো করাইয়া ঘন্টা খানিক করাইয়া তারপরে আমাদের ওই ছুটি দেয়। ছুটি দিয়ে আপনার 1/2 পাউন্ড রুটি, 2টা কলা এই দেয় নাস্তা করতে। নাস্তা করে খাওয়ার খুব কষ্ট। তা আমাদের ভিতরে একমাত্র হাবিবুর রহমান এই কোথা থেকে 100 টাকার নোট নিয়ে গেছে আল্লাহ জানে, ডেলি ও চলে যেত কংগ্রেস ভবন, ওইখানে যায় হোটেলে খাইতে যেত দুপুরে, ওইখান থেকে খাই আসতো। আর ওই হাতুড়ি এলে তার পয়সা করি লাগে না, খালি খাওয়ার টাকাটা লাগতো, ওখানে যায় খাইতো। আমরা ওই সকালবেলা দিছে, ওই দুপুরে কোনো খাওয়া দাওয়া নাই। সন্ধ্যার সময় হয় রুটি আর নাই খিচুড়ি। রুটি চাবাইয়া খাওয়ার কোনো কায়দা নেই ভাই, এমন অবস্থা রুটির ভিতরে, মানে বালু ওইটা খাইতে হবে, হয় রুটি আর নাই খিচুড়ি, এই হলো খাবার। সকালে বুক ডন, পিটি ব্রেড করায় আমরা গোসল করে খাওয়া দাওয়া করে ওখানে শুয়ে থাকি। তো এখন আমরা ট্রেনিংয়ের অস্থিরতা করতেছি, ট্রেনিংয়ে কবে যাবো। তারপরে বড় ভাইরা সিদ্দিক ভাই, শরবত খা, কাদের সদাগর, এরা পরামর্শ করে, আমার মনে হয় এখন নামটা আমি কি দানেশ মুক্তার না আলী আহমদ MNA ছিল আর কি, ওনার কাছে নিয়ে যাবে আমাদের। আমরা আসছি, আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি করেন, আমরা ট্রেনিং দিয়ে দেশে অস্ট্রেলিয়া চলে যাইব। তো সব ভাইয়ের সাথে বড় ভাইদের সাথে গেছি, নিয়ে গেছে। আমরা তো ছোটো মানুষ, আমরা গেছি, আমরা দাঁড়াই রয়েছি। তারা কথা বলো বিয়ে ট্রেনিংয়ে এত মুখের কথা, অপেক্ষা করো, আসছো, কষ্ট করো। স্যার আমরা খাইতে পাই না, খাওয়ার অভাব, এটা তো এটা তোমাকে দেশে, এটা তো বন্ধুরা থাকতে যেইতে বেশি, তোমাকে যা খাও এই খাও, আল্লাহ করো, দেখো কবে হয়। হ্যাঁ, তো সে আমরা ওখান থেকে সেরকম একটা পেলাম, অনেকটা সহনীতি না পাইয়া শরবত খাই শালাকে নির্বাচন করলাম, একটা চা খাইনি, একটা পানি খাইনি, আমাকে একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল না। আমরা ইউথ ক্যাম্পে যাইয়া আসছি, তার 1 দিন কি 2 দিন পরেই পাকিস্তান থেকে, মানে আপনার জায়গাটার নাম যেন কি ভুলে গেলাম, কসবা না কি জায়গার নাম, ওখান থেকে আমরা সকালবেলা পিটি পেট করে নাস্তা করে কেবল রেস্ট নিয়ে মানে শুইছি, এর মধ্যে এখান থেকে সেলিং হওয়া শুরু করলো। তা আল্লাহ তাআলা হায়াত রাখলে মারতে পারে না, কই টার্গেট মিস হয়েছে তাদের। আমাদের থেকে অন্তত 1/4 কিলো বা আধা কিলো দূরে যেয়ে পড়ছে, ওগুলো পরে রাস্তা গর্ত হয়ে গেছে। সাথে সাথে ভারতের বিমান IIT করলো, আর আমরা দৌড়ি কে কোন দিক যাবো দিশা পাই না। এখন ওখানে তো খুব অস্থির হয়ে গেছি, খাইছে আল্লাহু আকবার। থামার পর আবার দেখে ক্লোজ করে করার পরে
তা আমাদের ভিতরে কিছু লোক বললো না এখানে আর থাকবো না, তারা এরকম চলে আসলো, পলে আমরা থাকলাম। থাকার কিছুদিন পরেই সুসংবাদ আসলো আমাদের যে আমাদের ট্রেনিং হবে। আমাদের ট্রেনিংয়ের জন্য আপনারা আমাদের বাছাই করলো আমাদের গ্রুপটাকে। আমরা কিছু লোক বাগমারা, কিছু লোক ওমপি, এই দুই জায়গায় আমাদের ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করলো। আমরা ট্রেনিংয়ে গেলাম। সেখানে ট্রেনিংয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের মানে সদয় হইল আর কি। আমরা যেখানে গেছি বাগমারা ট্রেনিং, সেখানে আমাদের ওদের বাবুল সি আলাদা, ইন্ডিয়ান সোলজারদের নিয়ন্ত্রণ ওইটা, এবং তারা পাকাইয়া খাওয়াই আমাদের কোনো কষ্ট করা লাগে না। খানা 3 বার, সকালের নাস্তা, 5টার সময় ঘুম থেকে উঠায় 1 কাপ চা, 1 মগ চা, একটা পুরি, প্রথম পিটি ব্রেড, তারপর হলো আপনার 8টা-9টার পর হলো আর্মস ট্রেনিং শুরু হয়ে গেল। আর্মস ট্রেনিং আমি যার কাছে ট্রেনিং, তার নাম গুরুদেব সিং না গুরুদাস সিং কইতো বোধহয় ভদ্রলোকের নাম, ভারতীয় সৈন্য। ওনার কাছে আমাদের ট্রেনিং হইল। প্রথম ট্রেনিং হয়েছে আমার রাইফেলের। তো রাইফেল ট্রেনিং হলে রাইফেলে উনি ওই হিন্দিতে কয়, इसका नाम भी राइफल 2 किस्म का है, ये भी 303 मार्क 4 है। এতে এরকম বলতেছে উর্দু হিন্দি থেকে। আমরা তাকে বুঝে টুঝে নিলাম। বলার পরে বললো যে राइफल 3 किस्म का है, राइफल का 3 भाग में है, बाट बॉडी बैरल, समझते हैं? ना बोला हाँ समझते हैं। इसके अंदर 10 गोली रहते हैं, तो 1 गोली तुम चैम्बर में रखो और 10 गोली तुम्हें मैगजिन के अंदर में रखो। এই ট্রেনিং আমার, সেই ট্রেনিংয়ের কথা আলহামদুলিল্লাহ এখন আমি সব বলতে পারবো, কীভাবে ফায়ার করতে হয়, কীভাবে ট্রেনিং করছি। 4টা পজিশন, লাইন লিনিং, সিটিং, স্ট্যান্ডিং, 4টা পজিশন। রাইফেল 3 ভাবে বিভক্ত, তারও রাইফেলের নামের অংশের নাম, ব্যানেট, ফিটিং পোস্ট, ফ্রন্ট সাইড নোজ, ব্যাক সাইড ইউ, টার্গেট মিলাও, 350 গজের ভিতরে টার্গেট করতে হবে, 4 পজিশনে গুলি করা যাবে। এই সব ট্রেনিং 2 দিন হলো, 3 দিন হলো। হওয়ার পরে আবার একই রাইফেল মার্ক 4 আনলো, তারপর SMG, SLR, তারপর এক্সক্লুসিভ। আর এটা হইলো ট্রেনিং এক্সক্লুসিভও দিছে। আমি তো বলতে পারবো না সব, তবে রাইফেলটা স্ট্যান্ডের কথা এগুলো মনে আছে আমার। আমছে LMGর কথা, LMG হইলো আপনার LMG, এটা বলতেছি। এরপরে ট্রেনিং দেওয়ার পরে যখন ফাইনাল ট্রেনিং হয়ে যাবে, তখন হইলো যেদিন মানে আমরা নিজে কোরলিং করে যাব, উপর দিয়ে ব্রাশ ফায়ার হবে। এটা হলো ট্রেনিংয়ের। পাশা মাথা উঠানো যাবে, তাহলে গুলি লাগবে। उस्ताद बोलो देखो भाई खूब सावधान से जाना चाहिए, यहाँ से इसका ऊपर से गुली होगा, तुम इससे अंदर से जाओगे इधर में। बोल रहा ठीक है। ट्रेनिंग देওয়ার পরে শেষে ট্রেনিং হয়ে গেল। ট্রেনিং হলে আমার 4 সপ্তাহ ট্রেনিং হয়েছে। 4 সপ্তাহ ট্রেনিং হওয়ার পরে ক্লোজিং দিল। ক্লোজিং দিয়ে আমাদের করলো আপনার মেলা করে। बोलो अभी तुम मेला घर में रिपोर्ट करो, वहाँ से तुम इन्फॉर्मेशन में आर्म्स एम्यूनिशन मिलेगा, इसके अंदर बांग्लादेश में जाके जंग करो, लड़ाई करो। এই কথা বলে আমরা আসলাম মেলা ঘরে। মেলা ঘরে আসার পরে আমাদের 950 মুক্তিযোদ্ধা আমরা ওইখানে আসি। তো এখন মেলা ঘরের যেখানে আসছি, আসার পরে আমাদের ভিতরে থেকে আবার আরেকটা গ্রুপ করলো, কিছু ইন্টারভিউ নিল। তারপর তো আমারও নিয়েছিল। তা আমার কিছু কথা জিজ্ঞেস করছো, তা আমি বলতে পারি নাই, আমার অ্যালাউ করলো না। তারপর তো হাবিবুর রহমান মাদুর বিশ্ব মানে ওরে নিল, বলে যে भी टैलेंट है इसको लेने सकता। মেজর হায়দারের আন্ডারে ওটাকে বিশ্ব ট্রেনিং দিল, আর আমাদের রেখে দিল। এখন আর্মস এমিশন দিলে আমরা বাংলাদেশে প্রবেশ করতে পারবো। তো মাঝে মাঝে আমাদের ভিতর থেকে বড় বড় ভাই যারা, তাকে বর্ডারে নিয়ে যায়, নিয়ে গুলি করায় আবার নিয়ে আসে। আমাদেরও নিয়ে যায়, মাঝে মাঝে নিয়ে যায়, গুলি করে। এখানে আমরা তো আর্মস এমিশনে দেশও আসতে পারি না। শেষে পরে দিকে একদিন ওই বললো যে তোমাদের আর্মস এমিশন এসে গেছে, তোমরা এই আপনার পেডি ভাঙে আমাদের এই SLR, তারপরে আপনার LMG, তারপরে আপনার স্টেন গান আমরা যে ট্রেনিং সেটা হলো রাশিয়ান কাঠের বাট, আমার মনে আছে কাঠের বাট। আর স্টেন গান ভারতে যেটা হলো জাল ফুটা
ওইটা আমরা কাঠের বাটে ট্রেনিং দিছি, ওইটা যেটা ওইটা দিছে। হ্যাঁ, ওই এলএমজি হাবিব তো ছোটো, ও করছে একটা ভালো দেখে একটা এসএমজি নিয়ে নিল, ছোটো মানে রাইফেল, মানে ওটা নিল, আমিরও নিলাম। নিয়ে আসে আমাদের বললো যে বাংলাদেশে মার্চ করতে হবে। তা আমরা এই একসাথে 9:30 হিরু কাঞ্চনের আমাদের গ্রুপ লিডার ছিল, আর আমাদের গ্রুপ কমান্ডার সিদ্দিকুর রহমানুল্লাহ। আজকে দুঃখজনক কথাটা বলতে হয়, এই সিদ্দিক ভাই যে আমাদের নেতৃত্ব দিয়ে আনলো, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করলাম, আজকে উনি তালিকাভুক্ত নাই, উনি সরকারি কোনো সুযোগ সুবিধা পান। আর আমরা যখন মুক্তিযুদ্ধ করছি, এই কথাটা বলার দরকার, আমরা কিন্তু এরকম কোনো অঙ্গীকারবদ্ধ করে নাই সরকার আমাদের যে আমরা মরে গেলে সেলুট দিবে, আমি ভাতা পাবো 20,000 টাকা, আমারে মরলে কবর বান্ধাই দিবে, আমার ছেলেবেলে এই টাকা, এটা কিন্তু বলেও না। আর আমরা এই জন্য যাইও না, আমরা সিরেফ দেশের জন্যই গেছি। সেদিন কিন্তু এইরকম কোনো কথাও আমাদের সাথে বলা হয় না, বলে নাই। এখন সরকার কিছু লোকের পেট ব্যথা করে শুনলেই মুক্তিযোদ্ধাকে দেয়। মুক্তিযোদ্ধা কিন্তু রাজনীতি করছে বা কোনো রাস্তায় নামছে, কোনো আন্দোলন করছে, এটা সরকারের থেকে বুঝতেছে এই যে মুক্তিযোদ্ধা কেউ রিক্সা চালায়, কেউ ভিক্ষা করে, এই জন্য সরকার নিজে থেকে চিন্তা করলো যে না, যারা এই দেশের জন্য, যাদের কারণে আজকে আমরা মানচিত্র পাইলাম, আছে তারা যদি এরকম দুর্ভাগ্য জীবন গ্রহণ করে, এটা একটা খারাপ কথা। এই সরকার মনোভাব করে সরকার, আমরা কোনোদিন মুক্তিযোদ্ধার রাস্তায় নামিও নাই, আন্দোলনও করিনি, মিছিলও করি নাই। তাদের বিবেক থেকে ইতিহাস পর্যালোচনা করে আমাদের এই ভাতার ব্যবস্থা চালু করছে, ভাতা দিতেছে। ভাতা না দিলেও তো আমাদের কিছু করে না, আমরা ভাতার জন্য যুদ্ধও করিনি। এখন দিলে কিছু লোকের পেটের ভিতরে ব্যথা, হ্যাঁ সব খাইয়া ফেলালো মুক্তিযোদ্ধারা, আমরা কিন্তু ওই খাওয়ার জন্য যুদ্ধ করি নাই। জায়গা আসলাম, বর্ডার থেকে যখন ক্রস করতেছি, সামনে আমার হাতিমারা, আমার মনে আছে ওটা বলে হাতিমারা বর্ডার, খুব সব বুড়িচং থানায়। হাতিমারা বর্ডারে আসার পরে সামনে আমরা গোলাগুলি শব্দ পাই, তুমুল যুদ্ধ হইতেছে। শুনলাম যে পাকিস্তানদের 2 দিন ধরে ঘেরাও করে রাখছে। তা আমরা যাই একটা স্কুলের মধ্যে উঠলাম, ওঠার পরে সন্ধ্যার পরে দিয়ে মুক্তিযোদ্ধারা আসছে, এসে বলো ভাই আমরা 2 দিন ধরে যুদ্ধ করতেছি, ওই শালাগুলোকে তো পারি না, আমাদের আমাদের একটু সাহায্য করেন, আমরা আপনাদের কাছে এত লোক আপনারা আত্মীয়। তারপর আমাদের এই হিরু কাঞ্চন ভাই, তারপরে এরাই আমরা ওদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করলাম। ওইখানে সারা রাতে তুমুল লড়াই হলো, যুদ্ধ হইল। হওয়ার পরে সকালবেলায় পাকিস্তানিরা আত্মসমর্পণ করবো, কয় তোমারা সাথ মে নে হোগা, इंडिया के आर्मी को बोला और सादा पता করে এই করতেছে, उनका हाथ में हम लोग सरेंडर करें, कारण আমাকে বিশ্বাস করতো না, তাহলে বাংলা দল মেরে ফেলাইবে। কেউ उनको बोला उसका साथ में हम भी सरेंडर करेंगे। শেষে আমাদের বড় ভাইরা ইয়ার করে ওদের কাছে দিল, ওরা সারেন্ডার করলো। খুব 1300 না 1400 এরকম লোক সারেন্ডার করার পরে আমরা সকালে ওদের কাছে বুঝাই দিলাম, ওদের খুব সম্ভব ওটা ওয়াটার অফ দ্য হবে বোধহয়, তার দেওয়া গাড়া, ওইখানে নিয়ে গেল, নিয়ে ওদের রাখলো। আর আমাদের পাশের বাড়িতে এক চেয়ারম্যানের বাড়ি, মানে কদু দিয়া আর কি যে ডাল দিয়ে না কিন্তু পাক করতে ভাত করতে বললে, আপনারা ওইখানে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করে আবার ওইখান থেকে আমরা রওনা শুরু করলাম। ওখান থেকে দিল, বললো যে ঠিক আছে মার্চ করো। আবার পথে আসার পরে ইলেটগঞ্জে যখন আসছি, তখন আবার রাজাকারদের, মানে রাজাকার এখন পুরোপুরি ওদের আস্তে আস্তে হাঁটতেছে, পুরোপুরি করেন, ওদের সাথে আবার তুমুল যুদ্ধ হইল। হওয়ার পর ওইখানে কিছু রাজাকার আত্মসমর্পণ করলো, করার ওদেরকে আমরা ওই স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে দিয়া ওখান থেকে আমরা আসলাম আপনার দাউদকান্দি বলে জায়গাটার নাম। দাউদকান্দি আসার পরে দেখি যে সেখানে কত যুদ্ধ হয়েছে, কত মানুষের রক্ত, কত মানুষের গুলি, কত কিছু পড়েছে। আমরা এখানে দেখলাম, বলো যে ওখানে লোকজন বাড়িকে কিছুক্ষণ আগে পাকিস্তানিরা এখান থেকে হইটা চলে গেছে, ঢাকা দিয়ে মুভ করে চলে গেছে। আমরা ওইখানে আসার পরে শেষে আমাদের এখন থেকে আশপুকি পর্যন্ত আসার কোনো কাজ নেই, ঘাসি নৌকা বা যে বড় বড় নৌকা ছিল, গুণ দিয়ে গুণ টানতো বা দাঁড় টানতো, ওই নৌকার ভিতরে আমরা উঠে আমরা সবাই ওইখান থেকে আসলাম আপনার সুরেশ্বর না সুরেশ্বর ওইখানে আসার পরে আমরা ওখান থেকে অস্ত্র নিয়ে চলে আসলাম পাশানি বাড়িতে। আকাশ ফোর্সের ছিল জয়নাল সুবেদার ছিল, নামটা মনে করছে না, জয়নাল সুবেদার। ওনারা ওখানে আসার পরে আমাদের ওখানে থাকার পর খাওয়া দাওয়া করিয়া ওখান থেকে আমরা আসলাম ডোমসারের পোদ্দারবাড়ি ক্যাম্পে, ওইখানেই করলাম। ওখান থেকে তারা একটু আমাদের সাথে একটু মানে সেরকমটা ভালো ব্যবহার না করার কারণে সিদ্দিক ভাই বলো, ঠিক আছে আমরা তাইলেই করুন, আমরা পালং চলে যাই। ওখান থেকে আসে ডোমসার আসে আমরা পালংয়ে যাই। তারপর ওই কাসেম ভাই আসলে আমাদের ডেপুটি, ওনার কাছে আমরা ওইখানে করার পরে ওখানে থাকার পরে শেষে উনি রাখলো আমাদের।
মেবি 31শে জানুয়ারি বোধহয় আমাদের অস্ত্র জমার জন্য নিয়ে গেল আপনার মাদারীপুরে। এটা হলো 8 নম্বর সেক্টরের আন্ডারে, কিন্তু মূলত আমরা কিন্তু 2 নম্বর সেক্টরের আন্ডারে ট্রেনিং দিয়েছি বা 2 নম্বরে যুদ্ধ হয়েছে। 2 নম্বর হলো আপনার আমাদের মেজর হায়দারের আন্ডারে আমরা ছিলাম। তা ওখান থেকে আমরা অস্ত্র জমা 8 নম্বরে অস্ত্র জমা দেওয়ার পরে আপনার যা আমার সবাই অস্ত্র নিয়ে গেছে, আমি, হাবিব, তারপরে হোসেন মাস্টার, আব্দুল আলী, আমরা সবাই একসাথে, সিদ্দিক ভাই, আমরা সবাই ওখানে অস্ত্র জমা দেওয়ার পর আমাদের 60টা করে টাকা দিল আর একটা করে সার্টিফিকেট দিল, দিয়ে ওইখান থেকে আপনার করলো। এরপর আমরা আইসা আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি খুলনা চলে গেছিলাম, কিন্তু দুঃখজনক হলে যে খুলনা যাওয়ার পরে আমি আর কোনো যোগাযোগ করি নাই। আসতেও চাইছিলাম একবার, তাই আমার বললো যে দেশে তো অবস্থা ভালো না, এখন না যাওয়াই ভালো, দেশে একটা ধরপাকড় হইতেছে, হ্যাঁ রক্ষী বাহিনীরা ধরেই করে, তুমি গেলে হয়তো বিপদে করে যাইও, তুমি আর দেশে যাইও না, এখন তুমি থাকো এখানে। আর বাড়িতে খোঁজখবর করতে এত অত্যাধুনিক না, আমি আর দেশে সেরকম একটা আসতে পারি নাই। একমাত্র আমার সাথী ভাইরা আছে, তাদের সাথে ছিলাম। সাবেক জেলা কমান্ডার সে মারা গেছে, বনি ভাই মারা গেছে, ওই মারা গেছে, আবু বকর মারা গেছে, আবু সিকদার মারা গেছে, বলো ইনুজ ভাই মারা গেছে। এমন আমরা আল্লাহ আমাদের পাশে যে কদিন থাকে সবভাবে থাকতে পারি, এটা আমাদের দোয়া করবেন আমাদের জন্য। আমরা জীবনে অনেক কষ্ট করছি, আমরা আপনার কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।